যারা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত, মন্তব্য তারেক রহমানের। ধানের শীষে ভোট দিয়ে জবাব দেওয়ার আহ্বান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। যারা গুপ্ত বলে তারাই একসময় গুপ্ত হয়ে চলে গিয়েছিল, অভিযোগ আমিরের। দাড়িপাল্লার সমর্থন চেয়ে পরিবর্তনের ডাক। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সত্য। আমরা কোনো অসৎ উদ্দেশ্যে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। ছুটির দিনে প্রচারণায় আব্বাস পাটোয়ারির বাহাস। কুমিল্লা ও ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 18 জন। দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন 7 উপদেষ্টা। পাচার বন্ধ হয়নি এই সরকারের আমলেও, সাক্ষাৎকারে ডক্টর ইফতেখার। বাংলাদেশ থেকে অর্থ পাচার 5 আগস্ট 2024 বন্ধ হয়। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে ব্যাপক মূল্য ছাড় আর গিফট ভাউচারে বেড়েছে বেচা কেনা। অভিবাসী ধরপাকড়ের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। সংঘর্ষের রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস। মুক্তি পেলেন সাংবাদিক ডন লেমন। এবং 3 হ্যাট্রিকে বিধ্বস্ত ভুটান। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুর্দান্ত শুরু, জয় 12-0 গোলে। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিগত 16 বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশেছিল, সেই গুপ্ত ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার উত্তরবঙ্গ সফরে নির্বাচনী পথসভা ও সমাবেশে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। উত্তরবঙ্গের পথে পথে সাধারণ মানুষের অপেক্ষা আর স্লোগান তারেক রহমানকে ঘিরে। শনিবার সকালে প্রথম পথসভা বগুড়ার শাহজাহানপুর, তারপর ধুলট শেরপুরে গিয়ে ভোটার সমর্থকদের মাঝে সংক্ষিপ্ত আলাপন। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় আবারও সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত, ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। আমি যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ সেখানে জড়িত। কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের সঠিক পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা চালাবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ
তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গেছে। উত্তরের জনপদের মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। বললেন, শান্তিতে বিশ্বাসী বিএনপি আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই সর্বোচ্চ কাজ করতে চায়। মেগা প্রজেক্ট নয়, সামাজিক সুরক্ষাই তাদের অগ্রাধিকার। মারুফুর রহমান, নিউজ 24, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের পর শনিবার টাঙ্গাইলে জনসভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, কিছু লোক আছেন যারা ভোটে বাধা দিতে চান। তারেক রহমান বলেন, এখনো কোনো মহলের লোকজন গিয়ে বিশেষ করে মা বোনদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এর সাথে বিকাশ নাম্বারও চাইছে। এভাবে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজনকে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা গুপ্ত বলে তারাই একসময় গুপ্ত হয়ে চলে গিয়েছিল, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে সমাবেশে এই কথা বলেন তিনি। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, ভাই এগুলা কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদার হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই। জামাতে ইসলামীকে জড়িয়ে একটি মহল কওমি মাদ্রাসা নিয়ে মিথ্যাচার করছে, এমন অভিযোগ খোদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। কুমিল্লায় কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন তিনি। জামায়াত আমির বলেন, এদেশের মানুষ আর কোনো আধিপত্য ও একদলীয় শাসন দেখতে চায় না। দীর্ঘ বিরতির পর শনিবার সকাল 11টায় কুমিল্লার 14 গ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগেই নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ ময়দান। এই জুলাই বিপ্লব জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারাও। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, 11 দলীয় ঐক্য হয়েছে 18 কোটি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, নির্বাচনে আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপ করলে জনগণ তাকে রুখে দিবে। 11 দলীয় নির্বাচনে ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। পরে 14 গ্রামে জামায়াত ইসলামের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 13 তারিখ থেকেই বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। ভোটে জিতলে পরাজিতদের দেশ গঠনে সঙ্গী করা হবে, তবে যারা জুলাই ধারণ করে না তাদের সাথে নেই জামায়াত ইসলামী। 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে। পরে নিমসার ও দাউদকান্দিতে পথসভায় কথা বলেন জামায়াত আমির। অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে জড়িয়ে একটি মহল কওমি মাদ্রাসা নিয়ে মিথ্যাচার করছে। আমরা এদেশে দেশ পরিচালনা শুরু করে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দেব। আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দেব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা। বলেন, জামায়াত সরকার গঠন করলে 5 বছর পর্যন্ত শিশুর পূর্ণ দায়িত্ব নেবে সরকার। মায়েরা বাচ্চার বয়স 2 বছর হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে 5 ঘন্টা কাজ করবেন, বাকি সময়ের খরচ সরকার বহন করবে। জামাতের আমির সহ 11 দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জোর দিয়েছেন নারীর নিরাপত্তা এবং অধিকার আদায় নিয়ে। কথা বলেছেন 54 বছরের দুঃশাসন এবং 16 বছরের প্রহসনী নির্বাচন নিয়ে। ভোট চেয়েছেন দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যায়ের পক্ষে। কুমিল্লার 14 গ্রাম থেকে মাসুদ সুমন, নিউজ 24। জমে উঠেছে রাজধানী ঢাকার প্রচারণা। নির্বাচনের ফল গণনায় সময় ক্ষেপণ হতে পারে শঙ্কা মির্জা আব্বাসের।
আর তার প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি ফের চাঁদাবাজ রুখে দেওয়ার ঘোষণা দেন। তবে সবকিছু ছাপিয়ে 3 সাইফুলের ভোটের লড়াইয়ের অপেক্ষায় এখন ঢাকা 12 আসনের ভোটাররা। 3 সাইফুলের লড়াই খ্যাত ঢাকা 12 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব আর বিএনপির জোট সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কা নিয়ে লড়ছেন সাইফুল হক। এই 2 সাইফুল ছাড়াও জামায়াত থেকে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইফুল আলম। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ইন্দিরা রোড এলাকায় বিশাল কর্মী বাহিনী নিয়ে গণসংযোগ করেন। এদিকে শনিবার বিকেলে রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি জোট মনোনীত প্রার্থী সাইফুল হক। অভিযোগ করেন একটি পক্ষ ভোটারদের ভয় দেখাতে বল প্রয়োগের পায়তারা করছে। নির্বাচন যত এগিয়ে আসছে আমি দেখছি এটা কালো টাকা ছড়ানোর একটা আশঙ্কা, এটা কিন্তু আমি করছি। বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে বা আমাদের বস্তি অঞ্চলগুলোতে এটাকে তারা টার্গেট করে সম্ভবত তারা একটা কাজ করছে। গণজোয়ার দেখে আজকে 2-1টি দল আজকে বিদ্যুৎ সন্ত্রস্ত। এই কারণে বিভিন্ন জায়গায় আমার ব্যানার ছেলে ফেলা হচ্ছে, আমার লিফট দিতে বাধাগ্রস্ত করছে, এমনকি সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে কারণ তারা যেন ভোট কেন্দ্রে না যায়। এদিকে রাজধানীর নয়াপল্টনে এক নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অর্বাচীন বলেও মন্তব্য করেন তিনি। একই দিন খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে। আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয় 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। এদিকে পুরান ঢাকার অলিগলিতে প্রচারণা চালান ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একই দিন ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম দ্বারা দিয়েছেন 6 দফা নির্বাচনী ইশতেহার। গ্যাস, চিকিৎসা, রাস্তার উন্নয়নই প্রধান নজর তার। আমাদের ঢাকা 9 আসনে অনেকেই অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, গৃহকর্মী থেকে শুরু করে যারা অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো, কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। ঢাকা 16 আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক। এদিনও তিনি জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারা দেশে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে ঠাকুরগাঁও সদরে প্রচারে নামেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চান। এদিকে কুমিল্লায় গণসংযোগে নামেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বগুড়া, রংপুর সহ বিভিন্ন জেলায় ভোটের প্রচারে নামেন এনসিপি নেতারা।
এই গণতন্ত্র যাতে ভবিষ্যতে আর কোনোদিন হুমকির মুখে না পড়ে, আমাদের ভোটাধিকার আদায়ের জন্য যাতে আর কোনোদিন রক্ত না দিতে হয়, সেজন্য আমাদেরকে এইবারে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলের পক্ষে, বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে। আমলাদের পাশাপাশি 7 জন উপদেষ্টাও দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন, এমনটাই মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর সেই কারণেই দুদকের সংস্কার সম্ভব হয়নি বলেও তার মতামত। নিউজ 24-এ একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলেও দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়নি। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও নিয়ন্ত্রণে আসেনি দুর্নীতির পাগলা ঘোড়া। আমলা থেকে সরকারের উপদেষ্টা, অভিযোগের তীরে বাদ পড়েনি কেউই। দেশের দুর্নীতি রোধ করতে 2004 সালে গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু 2 দশক ধরে প্রতিষ্ঠানটি ঠুঠো জগন্নাথ হয়ে বসেছিল। বহুবার অভিযোগ উঠেছে যে তারা সরকারের পদলেহন করছে। এই প্রতিষ্ঠানটির সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে গঠন করা হয় দুদক সংস্কার কমিশন। কিন্তু এই সংস্কার কমিশনও দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা ও উপদেষ্টাদের একাংশের কারণে সফল হতে পারেনি বলে অভিযোগ দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানান, এই সংস্কার কমিশন 2025 সালের মার্চে 47টি সুপারিশ দেয়। এগুলোর মধ্য থেকে আশু করণীয় 2-1টির বাস্তবায়ন হলেও বেশিরভাগেরই কোনো অগ্রগতি হয়নি। এই সরকারের মেয়াদে যেগুলো বাস্তবায়নযোগ্য, খুব সহজেই বাস্তবায়নযোগ্য, এই জন্য আশুকরণীয় কথাটা বলা হয়েছে। যার মধ্যে কিছু সুপারিশ আছে যেটা সরকারের সিদ্ধান্তে হবে, কিছু আছে অর্ডিন্যান্সের মাধ্যমে হয়, কিছু আছে দুর্নীতি দমন কমিশন নিজে বাস্তবায়ন করবে। এই যে 3টি সংমিশ্রণে যে করণীয় সুপারিশগুলো, আমাদের জানা মতে এখনো পর্যন্ত সেটি কোনো গত বছরের মার্চ মাসে এগুলো হস্তান্তর করা হয়েছে। বাস্তবে কোনো সেখানকার করণীয় সুপারিশগুলো কোনো একটি 2-1টি হয়তো বিষয় বাস্তবায়িত হয়েছে, কিন্তু মূলত কিছু অগ্রগতি হয় নাই। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই সংস্কারের বিপক্ষে অবস্থান নেন অন্তর্বর্তী সরকারের অন্তত 7 জন উপদেষ্টা। শুধুমাত্র যে আমলাতন্ত্রের একাংশ তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এই যে দুর্ভাগ্যের বিষয়, এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত আশাহত করেছে। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের আমলেও দেশ থেকে টাকা পাচার হচ্ছে। কিছু প্রতিষ্ঠান 5 আগস্টের আগের মতোই টাকা পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ থেকে অর্থ পাচার 5 আগস্ট 2024 বন্ধ হয় নাই। যে প্রক্রিয়াগুলিতে অর্থ পাচার হয় সেই প্রক্রিয়াগুলি তো চলমান আছে। পাচারকৃত অর্থ যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ পাচার হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটার মধ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো জড়িত আছে। তিনি আরো জানান, দুদকের মতো জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশনেও অস্থায়ী সংস্কার করা হয়েছে। সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে, যা 2024 সালের 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। শনিবার এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইসলামী সহযোগিতা সংস্থা সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত 63 জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন 16টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত 32 জন পর্যবেক্ষক হিসেবে আসবেন। মফস্বল সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। বলেন, সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা ধরে রাখতে হবে। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল ইসলাম কোচি, সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার এক শোক সভায় অংশ নেন কাদের গনি চৌধুরী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই প্রেস ক্লাব চলবে প্রেস ক্লাবের সদস্যদের মতামতে, কোন দল সরকারের মতামতে নয়, কোন উপদেষ্টার মতামতে নয়। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হাত বাড়াবেন না, হাত বেঁধে দিলেও হবে। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজনের। এবার ক্রেতা দর্শনার্থীর সংখ্যা
গতবারের তুলনায় বেড়েছে অন্তত 15%, বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। 8% বেড়েছে ভ্যাট আদায়। ব্যবসায়ীরা বলছেন শেষ দিনেও বেচা কেনা ভালো হয়েছে। এদিন মেলা জুড়েই দেখা গেছে ব্যাপক মূল্যছাড়, বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার। এবার ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।